ঠিক আছে, চলো দেখো, অঙ্ক করি। আর তোমাদের পড়াশোনাটা ভালো করে করবে। আর নোটসপত্র যারা পাওনি আমি বলেই দিয়েছি, কাল বা পরশু পেয়ে যাবা। তো আমি নাম্বারিং করে করে পিডিএফগুলো দেওয়ার চেষ্টা করছি, কিছু কালকে দেবো, কিছু কিছু করে দিয়ে দেবো। আর আগে একরকমভাবে পড়াতাম, যারা নতুন তারা হয়তো জানো না, কিন্তু পুরনো অনেকে তারা জানে। গ্রুপ সিস্টেম করে দেবো, ঠিক আছে? গ্রুপ খুলে দেবো। মনে করো একটা গ্রুপ, মানে বিভিন্ন রকম গ্রুপ করে দেবো। এক একটা গ্রুপে থাকবে 15 জন করে, ঠিক আছে? এক একটা গ্রুপে আমি 15 জন করে রাখবো। তাদের কাজ কি, এর মধ্যে থেকে একজন হেড হবে, এর মধ্য থেকে একজনকে হেড করা রাখবো। যারা যারা ভালো কাজ করে, একটু মুখ চেনা, তাদেরকে আমি হেড করব। হেড করে কি হবে, এইবার দায়িত্ব কি, সেই গ্রুপে কাজ দেওয়া। আর যার আমি হেড করলাম তার কাজ কি, এই 15 জন কাজ করেছে কি না দেখো। আমি এটা করছি তোমাদের সুবিধার্থে। এই 15 জন কাজ করেছে কি না তার নামের পাশে লিস্টটা দিয়ে আমাকে গ্রুপে এরা দেবে, মানে ওএমআর গ্রুপে দেবে। তাহলে আলটিমেটলি কি হলো, কে কাজ করছে বা কে কাজ করলো না তার ডিটেলসটা কিন্তু আমার কাছ থেকে যাচ্ছে। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? তাতে করে সুবিধাটা কি হবে, এটা কিন্তু আমরা আগে সিস্টেম করেছিলাম 5 জন, কিন্তু 5 জন করবো না, একটু বেশি করি। এর ফলে কি হবে, তোমার যদি কোনো সমস্যা থাকে গ্রুপে তো আলোচনা করাটা জায়গা থাকছেই। আর আমি করব কি, যে অ্যাটেন্ডেন্স থাকছে, আর এই গ্রুপ পারফরমেন্স যদি ভালো হয়, গ্রুপ পারফরমেন্স যদি ভালো হয়, দেখো সবাইকে তো সম্ভব হবে না। তো এই 15 জন তো আছে, অন্তত কিছু না হলেও একটা করে পেন দেওয়া দিতে হয়তো পারবো। যে গ্রুপটা হায়েস্ট হবে, ফার্স্ট হবে, দেখলাম সব দিক দিয়ে ফার্স্ট আছে, পড়াশোনায়ও ঠিক আছে, সমস্ত কিছু বিবেচনা করব, ঠিক আছে, সেই গ্রুপটাকে আমি কিছু না হলে অন্তত একটা একটা পেন দেবো, ঠিক আছে? কিছু না হলেও 10 টাকার পেন দিলেও দেবো। এবার ব্যাপারটা হচ্ছে বাড়ি পৌঁছানোটা মেন, এইটাই হচ্ছে সমস্যা, তাই না? যাই হোক, এটা না করলেও আমি অন্তত সেই গ্রুপের যতজন আছে তাদের আমি নামটা অন্তত, তোমাদের যেরকম কার্ডবোর্ড করতাম আগে, পরীক্ষা নিতাম, হায়েস্ট হলো যারা তাদের নাম করতাম, সেটা আমি তোমাদের করব। একটা নিজেদের ভিতরে কি করবে, এই গ্রুপটার ভিতরে চেষ্টা করবে নিজেদেরকে লড়াই করানোর, ঠিক আছে? লড়াই করানোর। আর যে কাজ করছে না, ঠিক আছে, ঠিকঠাক, বা পড়াশোনা করছে না, কিচ্ছু করার দরকার নেই, আমাকে করে দেবে যে এই কাজ করেছে। আমি তোমাদেরকে 1 সপ্তাহ পরে চাইবো যে হচ্ছে কি, এর মধ্যে কে কে কদিন কাজ করেছে। আর দেখব মিনিমাম 7 দিনের ভিতরে যদি 4 দিন অন্তত কাজ না থাকে, আমি তাকে গ্রুপেই রাখবো না। আমি স্ট্রিক্টলি বলছি, একদম স্ট্রিক্টলি বলছি, আমি গ্রুপেই রাখবো না। দরকার নেই এমন স্টুডেন্ট আমার। এরা ফলো করো। আর ওএমআর গ্রুপেও তোমরা একটু পারলে কেউ বলে দিয়েছে, দাদা কিন্তু এটা বলেছে। চলো, শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ দাদা। আচ্ছা, তাহলে এটা এটা করলে ভালো হবে মনে হয়, নিশ্চয়ই হবে তো। তাহলে তোমরা একটা প্রেশারে থাকবে। কতগুলো তো পুরস্কার পায়, তাহলে সেগুলো কি করে পাবো? এই পুরস্কারটা দেওয়া অসম্ভব হয়ে যাবে। চলো একজন, এগুলো তো দিতে হবে। তাহলে একটা কাজ করব, একজনকেই দেবো, ঠিক আছে? একজনকেই দেখবো। ডিউ আছে আমার। তোমার একটা ডিউ আছে, তুমি তুমি পাবে ঠিক। একজনকে দিলে আবার গ্রুপ ধরে দিতে হবে। না না, ওরম গ্রুপ ধরে না, ওরা বলতে চাইছে না। একটা নাকি আমি আমার লিস্ট দেখতে পাচ্ছি। মানে পুরো 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 গ্রুপের পারফরমেন্স দেখবো, দিয়ে তার ভিতরে দেবো সর্ববৃহৎ যে পারফরমেন্স আছে তাদেরকে, ঠিক আছে? সব দিক দিয়ে পারফরমেন্স, এরকম না যে দেখলাম সে ক্লাস প্রতিনিয়ত অ্যাটেন্ড করছে, পার ডে পড়াটা করছে, পার ডের কাজ করছে, প্র্যাকটিস সেট অ্যাটেন্ড করে ভালো স্কোর আসছে, তাকে দেবো। আমি একটা দিক দেখে দেবো না তো, ঠিক আছে? যাই হোক, ঠিক আছে, সুদীপের একটা পাওনা আছে, ওকে দেওয়া হবে, দাঁড়াও। তোমার অ্যাড্রেসটা আমাকে সেন্ড করবে আজকেই। ঠিক আছে, কবে আসে? ঠিক আছে, আজকেই সেন্ড করবা অ্যাড্রেসটা। চলো, আর ওটা পাওয়ার পরে আমাকে একটা অন্তত, আর ওএমআর গ্রুপে অন্তত একটা ছবি দিও, আমাকে না দিলেও ওএমআর গ্রুপে অন্তত দিও। হ্যাঁ, সে তো অবশ্যই। ছোটোখাটো গিফট দেবো কিন্তু
গিফট কোনো ব্যাপার নেই, গিফট হ্যাঁ, হওয়াটা gift মানে gift আমাদের হয়। অ্যাচিভমেন্টের জীবনে আসল। দেখো, চলো এক দাগের অঙ্কটা করো। দেখো, দুটি সংখ্যা, এগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় আসা কোশ্চেন। দুটি সংখ্যার অনুপাত 2:3, যদি প্রতিটি সংখ্যার সাথে 8 যোগ করা হয় তবে নতুন অনুপাত হয় 3:4। তাহলে যখনই প্রতিটা সংখ্যার সঙ্গে যোগ করছে, এবার দেখো এটা পরীক্ষা এসেছিলো যে এবার আমরা দেখবো কি ডিফারেন্স যদি সেম থাকে, একটা 2:3 ছিল, এর সঙ্গে 8 যোগ হয়েছে, হওয়ার ফলে 2:3 ছিল 3:4 হয়েছে। তাহলে আমরা দেখব যে দুই পাশেই যেহেতু 8 মানে সমহারে যোগ হয়েছে, দেখব যে আনুপাতিক হারটা সমহারে আছে কি না। এখানে দেখছি এ পাশেও 1 বেড়েছে, এ পাশেও 1, দেখলাম আনুপাতিকও সমহারে বেড়েছে। তাহলে বলতে পারি আনুপাতিক হারে বেড়েছে 1, আর সেটা অ্যাকচুয়ালি বেড়েছে কত বলেছে, 8 যোগ করেছে। তার মানে 1 মানেই 8। কি, 1 মানেই 8। তাহলে দেখো সংখ্যা দুটি কী কী, সংখ্যা দুটি কিন্তু এই প্রথমটাই। তাহলে 8 দুগুণে 16 আর 3 8 24, অপশান বিতে যেটা আছে। বুঝতে পেরেছো? এইবার যদি এখানে 1 না হয়ে এক পাশে যদি 1 আসতো, এক পাশে যদি রেশিও ডিফারেন্স আসতো, কী করবে, ডাইরেক্টলি কিচ্ছু করার দরকার নেই, যাই যোগ হোক যাই বিয়োগ হোক না কেন কী করবে, ক্রস প্রোডাক্ট করে দেবে। ক্রস প্রোডাক্ট করো। ক্রস প্রোডাক্টটা কি, ক্রস গুণ করা। দেখো এটা অনেক ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, যেটা তোমরা পার ডে যারা ক্লাস করো দেখতে পাচ্ছ, যে 4 2 8, 3 3 9, তাহলে 8 আর 9 ডিফারেন্স কত, 1, সেই ডিফারেন্স সেমই আছে দেখবা। আর এদিকে দেখো 3 8 24, 4 8 32, ডিফারেন্স কত, 32 আর 24 আর 8, তাহলে 1 মানে 8 এলো। আর সবসময় মাথায় রাখবে প্রিভিয়াস যেটা আছে মানে প্রথমে যেটা আছে সেই অনুপাতের সঙ্গে ক্যালকুলেশন করে মান বের করতে হবে। তাহলে 2 মানে কত হবে, তাহলে 8 2 16, আর 3 মানে তাহলে 3 8 24। বুঝতে গেলে অসুবিধা নেই। তাহলে তোমার কোনো কিছু মনে না থাকলে শুধু ক্রস প্রোডাক্টটা মনে রাখবে, তুমি বয়সের অঙ্ক সব কটা হয়ে যাবে পরীক্ষায় যা আসে। তোমার যদি বলে আয় ব্যয়ের যে হিসাবটা থাকে, এখান থেকে আনুপাতিক হারে তোমার বেরিয়ে আসবে সঞ্চয়, দেখবে এখানে প্রচুর ভালো ভালো অঙ্ক এখান থেকে কিন্তু ইজিলি বেরিয়ে আসে। চলো 2 দাগ, 4টি দ্রব্যের বিক্রয় মূল্য যদি 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয়, এই ক্ষেত্রে একটা পার্ট আমি অলওয়েজ বলি, বলছে 2SP, সরি 4SP, 4SP ইকুয়াল টু 5টি দ্রব্যের ক্রয় মূল্য মানে 5CP। এটা কিসের, এটা হচ্ছে দ্রব্যের পরিমাণ। আর অলওয়েজ আমি একটা কথা বলি যে এদের রেশিওটা কি হয়, যখন এমন বলবে মানে উল্টো টাকা উল্টে যাবে। হ্যাঁ, তাহলে এইটা রয়েছে কি, আমি যদি একটু ভালো করে লিখি, এসপি আর সিপি রয়েছে, বলছে দ্রব্য হচ্ছে 5টা সিপিতে আর 4টে হচ্ছে এসপিতে। এটা কিসের পরিমাণ, মানে দ্রব্যের পরিমাণ বা কোনো কিছুর পরিমাণ এটা। আর পরিমাণের উল্টো কি বলেছিলাম, পরিমাণের উল্টো রেশিও কি হয়, পরিমাণের উল্টো রেশিও হয় দাম। এবার লাভ ক্ষতি আমরা কিসের উপর বের করি, টাকার উপরে বের করি, তাই না? কোনো দ্রব্য নিয়ে গেলে তুমি কিসের উপরে বলে যাও, লাভ হয়েছে আর ক্ষতি হয়েছে, টাকার উপরে। তাহলে এটা আমার টাকার রেশিও আসে। তাই দ্রব্য বা পরিমাণের রেশিওর উল্টো হয় টাকার পরিমাণ, এটা মাথায় রাখবে। তাহলে তোমার দাম দেখো, সিপি ছিল 4 টাকা, সিপি ছিল 4 টাকা, তুমি বিক্রি করছো 5 টাকা, তাহলে লাভ হচ্ছে, তাহলে 1/4, 1/4 মানে কত, একদিন মুখস্থ হয়ে যাওয়ার কথা, 25%। যারা পারো না 100 করি গুণ করলে হয়ে যাবে, কাটাকুটি করো 4 পয়সা। দেখো কোনো আসল সরল সুদে 2 বছরে 720 টাকা এবং পরবর্তী 5 বছরে এত টাকা। এক্ষেত্রে কী করতে হয়, দেখো এই 5 বছরটা আগে লিখবে, মানে বেশি মানটাকে আগে লিখবে, 5 বছরে 1020 টাকা। ওটা মোট 7 বছর হবে না দাদা? আচ্ছা দেখছি, কোনো, হ্যাঁ 7 বছর, সরি এখানে বলেছে কি পরবর্তী 5 বছর, তাহলে 2 বছরের পরে আবার পরবর্তী 5, মানে টোটাল 7 বছর। ভেরি গুড, 7 বছরে 1020 টাকা। এইবার 2 বছরে সেটা কত ছিল, সুদ আসল মিলে, এটা কিন্তু সুদ আসল মিলে, হ্যাঁ আসল রেখেছে সুদে ফুলে ফেপে। এই যে যারা সুদখোর তারা সাবধান হয়ে যাও, যারা ইউজারার আছে, ছোটোখাটো ইউজারার, ইনভেস্টর কিন্তু একটা বিষয়, আর ইউজারার সুদখোর, আমাদের প্রতিবেশীরা কিছু আছে সুদখোর, তাদের সুদই শেষ হয় না, গরিব মানুষকে অনেকে ঠকায় আছে। তো যাই হোক, এই সুদের দিন কিন্তু শেষ। সুদ দিলে কিন্তু গভর্নমেন্ট যদি জানতে পারে, পুলিশ যদি জানতে পারে, অ্যারেস্ট হবে, আর তার নামে কিন্তু কারবাই হবে। এটা হয়তো অনেকে শুনেছো, নিউজে দেখতে পাচ্ছ হয়তো, এটা কি নতুন নিয়ম? এটা নতুন নিয়ম হতে চলেছে। এটা ভালো ব্যাংকে কি হবে? ব্যাংকে, আরে বাবা কি বললাম, শুদ্ধ তো কি বললাম বুঝতে পারলে না? সুদের সর গভর্নমেন্টকে যারা দিচ্ছে তাদেরকে কিছু না, যারা তোমার পাড়ায় দিচ্ছে, যাদের কোনো মানে রেজিস্ট্রি নেই, আছে না? বুঝতে পেরেছি এবার কি বলতে চাইছি?
না কথা বলবেন না দাদা, আপনার কথা ঠিক করে শোনা যাচ্ছে না। আমার কথা শোনা যাচ্ছে না, একটা মিনিট। সরকার ট্যাক্স যারা দেয় না, হ্যাঁ, মুদ্রা কথা, যারা প্রফিটটা নিচ্ছে কিন্তু সরকারকে ফাঁকি দিচ্ছ, ঠিক আছে। আচ্ছা, তাহলে 7 বছরে সুদে আসলে হয়েছিল কত? 1020 টাকা। 2 বছরে যেটা ছিল 720 টাকা। এইবার দেখো ডিফারেন্স করি আমরা। এখানে দেখো ডিফারেন্স আসছে 5 বছরের, এখানে গ্যাপ আসছে কত? 300। 300। তাহলে 5 বছরে 300 টাকা বেড়েছে। আচ্ছা, এই বাড়াটার কারণ কি? দেখো আসল তো সেই সেম টাকাই ছিল, তাহলে বেড়েছে মানে কি? 5 বছরে 300 টাকা সুদ হয়েছে। তাহলে প্রত্যেক বছরে সুদ ক টাকা? 5 6 30, মানে 60 টাকা করে। না না, 5 ভাগ করে দিলাম, 60 টাকা করে প্রত্যেক বছরে। এবং বলেছি সুদের হার কত। তাহলে সুদের হার যদি চাই, তোমার কি দরকার? আসলটা দরকার। কি দরকার? আসলটা দরকার। এবার আসলটা তাহলে 2 বছরে যদি আমার 720 টাকা হয়, তার ভিতরে আসল কত? তাহলে 1 বছর যদি 60 টাকা হয়, 2 বছরে মুখে মুখে বের করা যায়। 2 বছরে কত? 60 60 120 টাকা সুদ। 720 টাকা। তাহলে এই 720-র মধ্যে 120 টাকা যদি বাদ দিয়ে দিই, তাহলে আসল কত হচ্ছে? এইগুলো হলো যেন মাইন্ডে ক্যালকুলেশন হয়ে যায়। এই 600 টাকা তোমার আসল হয়ে গেল। তাহলে তুমি 600 টাকা তুমি ব্যাংকে রেখেছিলে, সুদ পেলে 60 টাকা করে 2 বছরে 120 টাকা। তাহলে প্রতি বছরের সুদের উপরে আমার সুদের হার নির্ভর করে। তাহলে 100-এ কত? সুদের হার মানে 100%-এ কত সেটা বের করবে। তাহলে 600 টাকাতে 60 টাকা, 100-এ কত? তাহলে 2 শূন্য গায়েব, 2 শূন্য গায়েব, 6 দিয়ে কাটলে 6 10-এ 60। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, এইবার আমরা দেখে নেব 4 দাগ। একটি 100 মিটার লম্বা ট্রেন 30 কিলোমিটার পার ঘন্টা বেগে চললে রেল লাইনের ধারে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে, হ্যালো, তাহলে দেখো 30 কিলোমিটার পার ঘন্টা বেগে সে 100 মিটার লম্বা ট্রেন রেল লাইনের ধারে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে অতিক্রম করছে। আচ্ছা, এই এক ব্যক্তিকে অতিক্রম করছে মানে ডিস্টেন্স কোনটা হবে এক্ষেত্রে? একদম, দেখো ব্যক্তির কোনো দৈর্ঘ্য হয় না, তাহলে এখানে জাস্ট ডিস্টেন্স কি হবে? ট্রেনের দৈর্ঘ্যটাই মোট ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্স হচ্ছে 100 মিটার। ওকে, এবার বলছি 30 কিলোমিটার ঘন্টা বেগে যাচ্ছে, অতিক্রম করতে কত সময় নেবে? তাহলে 30 কিলোমিটার পার আওয়ারকে কী করতে হবে? যেহেতু এটা মিটারে আছে, তাহলে আমার কাজ হবে একে মিটারে কনভার্ট করা। আর মিটারে কনভার্ট করার জন্য কী করতে হবে? 5/18। এবার এটা কিন্তু উল্টে যায়, জানো তো? কারণ যখন আমার এটা থাকে যে 1/2/3, এটার অর্থ হচ্ছে, এক উল্টো লিখলাম, এটা যদি হয় 1/3-2 মনে করো আছে, এটার অর্থ হচ্ছে 1-এর নিচে কিছু নেই মানে 1 আছে, ইন্টু উল্টে যাবে নিচেরটা 2/3। তাহলে এক্ষেত্রে কি 5/18টা কী হয়ে যাবে? তাহলে এটা উল্টে গিয়ে ওপরে আমরা 18টা গুণ করে দিতে পারি, ঠিক আছে। তাহলে এই শূন্য কাটলাম, শূন্য কাটলাম, 5 দিয়ে কাটলে 5 2-এতে 10, 3 দিয়ে কাটলে 3 6-এতে 18, তাহলে কত হলো? 6 2 12 সেকেন্ড। 12 সেকেন্ড। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এমনি ওই 30 টাকা মানে 5/18 দিয়ে কাটলেও মিলে যাচ্ছে। এই একই বিষয়, বিষয় তো একই। 100, এইটাই মিলে গেল বলে কোনো সমস্যা নেই, যে 30 কিলোমিটার তো, তাহলে 5/18 তাই বলছো। আচ্ছা, না পুরো মিলবে না একটা, মানে তুমি বলতে চাইছো এখানে মিলছে কোথায়? উল্টাতে হচ্ছে না, মিলছে সেই উল্টাতে হবে, কি মিলবে? একই বিষয়। তুমি কাটাকুটি করবা, করে আবার তোমাকে পরে আবার যেতে হবে। 5 দাগ কী দেখো, 680 টাকা এ বি এবং সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি এর 2/3 অংশ। তাহলে এ বি এর 2/3 অংশ মানে কি? এই যেটা প্রথমে আছে সেটার ভ্যালু হচ্ছে প্রথমটা, তাহলে A/B কত হয়ে যাবে? 2:3, ঠিক আছে। আচ্ছা, এখানে বি আর সি কত দিয়ে দিয়েছে? 1:4। এখানে 1/4 মানে 1:4। ব্যাস, এই গল্পটা তোমাকে বলেছি। এবার দেখো এখানে সমান করতে হবে কাকে? বিকে, বা A/B আর B/C থাকলে দ ফর্মুলা করে করতে পারি। 2:3 আছে আর 1:4 আছে, A/B আর B/C থাকলে। তাহলে এখানে কী করতে হবে? দ ফর্মুলা মানে দয়ের মতো গুণ করা। তাহলে প্রথমে এইভাবে গুণ করা, তাহলে কত হচ্ছে? 2 ওকে। আচ্ছা, তারপরে আমি কী করা? কোনাকুনি গুণ করা ওই দয়ের মতো, এই যে, তাহলে 3 আর এদিকে 3 4 12, এইভাবে গুণ করা, তাই দয়ের মতো হয়ে যাচ্ছে 12। এই আসলো 2:3:12, 2:3:12, তাহলে 2:3:12 এই এলো। এবার বলছে বি কত টাকা হবে? আচ্ছা, এটা মোট যোগ করলে কত হচ্ছে? গ্যারান্টি 17 আসবে। দেখো 17 আসছে।
আর এই 17 মানেই কত বলে দিল 680 টাকা। সিম্পলি একটু যদি আমরা ভাবি, দেখো 17 মানে যদি এটা হয় তাহলে 1 মানে কত? 40। 1 মানে দেখো 17 দিয়ে কাটলে হয়ে যাবে, ভাগ করে দিতে হবে, 17 দিয়ে ভাগ করলে এক একটা পেয়ে যাবো। দেখো 4 17 68 আর একটা শূন্য আছে মানে 40, তাহলে 1-এর ভ্যালু 40। অ্যান্সার কি যে বি কত টাকা? তাহলে বি 3। 1-এর ভ্যালু যদি 3 হয় তাহলে 3-এর ভ্যালু কত হবে? গুণ করে দাও, 3 4 12, 120। 20 তাহলে 120 টাকা, অপশান এ। এবার এই অঙ্কটা কিন্তু তোমরা এই অনুপাতটা কিন্তু তাড়াতাড়ি বের করবে। কীভাবে করতে হয় জানা আছে কি? শিখে নাও। কি করবে, যে তোমার এখানে বি বলেছে, বি পোর্শনটাকে আমি সমান করে দেবো প্রথমেই, মনে 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 করে দিতে হবে। এটা বি 1 আছে, এখানে 3 আছে, সমান করতে গেলে কি করতে হবে? এর সঙ্গে 3 গুণ করতে হবে। সিম্পল, কি করতে হবে? এর সঙ্গে যা 3 গুণ করলে হয়ে যাচ্ছে। তাহলে এটা আমার 2:3 হয়ে গেল, এখানে কিছু গুণ করা লাগছে না। এটা বিকে আমি সমান করলাম 3, আর এখানে 3 গুণ করলাম মানে এর সঙ্গে 3 গুণ করতে হবে 12। এই প্রসেসগুলো কিন্তু শিখে নিতে হবে। বুঝতে পেরেছো তো? একটু বোঝার চেষ্টা করবে, না হলে কিন্তু সময়টা বেশি লাগবে, একটু একটু তবে কমবে সময়। এইগুলোই তো মাইন্ড ক্যালকুলেশন বলে। একটি নির্বাচনে 75% ভোটার ভোট দিয়েছেন, ভেরি গুড, তার মধ্যে 2% ভোট অবৈধ ঘোষিত হয়। একজন প্রার্থী এত বৈধ ভোট পেয়েছেন যা মোট ভোটের 75%। তাহলে দেখো এখানে মোট ভোটের 75% পেয়েছে একজন, মানে যে ভোটের, তাহলে একজন নির্বাচনে ভোট দিয়েছে কত পার্সেন্ট? 75%। ওকে, তাহলে X% যদি ভোট হয়, মানে X ধরে না ভোট, জাস্ট দেখতে ভালো লাগছে না, কিছুই না। X যদি ভোট হয় তার মধ্যে 75% ভোট দিয়েছেন, X-এর 75%, ওকে। তার মধ্যে 2% অবৈধ, তাহলে এর ওপরে আবার 2% অবৈধ, মানে বৈধ ভোট কটা? 98%। 98/100। এইটা আছে। এবার একজন প্রার্থী কি বলছে? এত বৈধ ভোট পেয়েছেন যা মোট বৈধ ভোটের 75%। তাহলে এই যে বৈধ ভোটের 75% কে পেয়েছে? একজন ব্যক্তি। আর সেই 75% মানেই কত বলে দিয়ে সমান সমান বৈধ ভোটের 9261। এই হচ্ছে বিষয়। এবার তুমি কাটাকুটি করো। উপর নিচে কাটা যাবে, প্রথম 5 দিয়ে কাটতে। কাটাকুটি করো, তাহলে এখানে কত হবে? দেখো 3 25-এ 75, 4 25-এ, এটাও সেম। সেম 2 দিয়ে কাটতে পারে। এবার এটাকে কত যাবে? 49 দিয়ে। এটা যাবে কত? 50। এ আসে। এবার তুমি এই 3 3-কে কত হয়? 9, 9 দিয়ে কাটাকুটি যাবে, 6 1 7 আর 2 9, হ্যাঁ যাবে। তাহলে এখানে কি 3 3-কে 9 হয়, 9 দিয়ে কাটাকুটি করো। তাহলে 9 দিয়ে কাটাকুটি কত হচ্ছে? 9-কে 9, 0 দিয়ে, আর 2-কে দেখো এই ভাগগুলো অনেকে জানে না, অনেক নতুন যারা জানে না। এই 2 তো 2-কে ভাগ করা যায় না, তার মানে এই শূন্যটা দিয়ে 26 ধরে নিতে হবে। পরেরটা নিতে গেলে তোমাকে 0 নিতে হবে। চলো, তাহলে 0 দিলাম, তাহলে হয়ে যাচ্ছে কত? 26। 26-এর ভিতরে কবার যাবে? 2 বার যাবে। 9 2 18, বাকি কত? 8 বার, তাহলে 81, 9 9 81, এটা এলো 1029। এবার দেখো 1029, তো তুমি একটুখানি খেয়াল করলে দেখো কয়ে যাচ্ছে, দেখো 9 9 81, 9 যাবে না, 11 দিয়ে 9 11 ডবল না, 11 হচ্ছে না। যাই হোক আমরা কাটাকুটি করি, 21 দিয়ে যাবে সম্ভবত, নাই 9 কে 9, 4 2 8, হ্যাঁ 21 দিয়ে যাবে। যাই হোক, তো আমরা দেখছি 7 দিয়ে কাটবো। 7 যদি কাটে কত হচ্ছে? কাটো কাটো, কাটাকুটি করতে হবে, শিখতে হতো। 7 7 রইলো বাকি 3 32, 147 828, 147, আবার যাবে, বললাম না 21 আসবে, 21 আসবে। তাহলে 21, আর এদিকে কত ছিল? 4 4 16, 16 50-এ 800, তাহলে 800 ইন্টু 21, 800 ইন্টু 21, দুটো শূন্য, 8 8, 8 2 16, 16,800। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার এইটাই তুমি উল্টো দিক দিয়ে করতে পারো। উল্টো দিক দিয়ে কী বলে? যে তোমার রয়েছে কি 92 61, আর উল্টো দিকে যাচ্ছ মানে তোমার উল্টাতে যেতে হবে। এর 75% উল্টে দিলে কত হবে? ওপরে 100, নিচে 75। এবার এখানে 2% যেটা ওপরে 100, বৈধ ভোট 98, নিচে লিখতে হবে। ওটাও সেম 100/75 লিখতে হবে। তো ব্যাপারে একই, কাটাকুটি করলে সেই একই আসবে। নেক্সট, কোনো সংখ্যার 35% যদি এত হয়, তো এটা সোজা ফ্রাকশান করতে শিখলেই হয়ে যায়। তো 35% মানে কি? 35/100। তাহলে 35% আমরা ফ্রাকশান করে দেখো একবারে হয়ে যায়। কেন? দেখো কাটাকুটি করো, 5 7 35, আর এদিকে 5 20 100। তার মানে কি বলতে চাইছে? যে কোনো সংখ্যার এত পার্সেন্ট, মানে এই 7 মানেই কত? 91। কত গুণ হলো? 13 গুণ। 13 গুণ 7 91। তাহলে 20 মানে কত হবে?
এরও 13 গুণ করতে হবে, 13 দুগুণে 26 মানে 260, অপশন নাম্বার। 260। এবার যারা ভাবছে এই হয়েছে তারা কি হবে না, এইভাবে করো তাহলে 35% মানেই 91, তাহলে 100 সংখ্যা 100% মানে কত, তাও করতে পারো। 5 7 35 একই বিষয়, 5 7 35 আর এদিকে 5 করি 100, 7 দিয়ে কাটলে 7 রং 91, একই গল্প, 13 20 260। এবার এদিকে আসি আমরা, 8 দাগ কী বলছে দেখো। 8 দাগ বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়ানো হলো, ভেরি গুড, এবং প্রস্থ 15% কমানো হলো। আর ক্ষেত্রফল মানে কি, এদের গুণফলটা এক্ষেত্রে ডাইরেক্টলি করতে হয়। কী শিখিয়েছি দেখো, কি আমি একটাই রুলস শেখা গেলে 15%, দেখো আমাকে আমাকে বল দাও, 15% বাড়ানো মানে কি, কত পার্সেন্ট হলো সেটা, 115%। আর এখানে 15% কমানো মানে কত, 85%। আর পার্সেন্টেজ মানে 100 দিয়ে বলেছিলাম আমি, প্রত্যেকের পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ মানে 100 ভাগ করো। এবার কাটাকুটি করো, 5 17 85, 5 20 100। তাছাড়া শর্টকাট আছে, আমি শেখাচ্ছি, চাপ নেই। তাহলে 5 20 100, আবার এখানে 5 23 আসছে, এখানে কাটলে কত আসবে, 4 আসবে, 4 আসলো। তাহলে 23 17-তে কত হচ্ছে, আর 3 17 51 1 হাজার হইলো আমার 5, 17 3 34 আর 5 কত হয় 39, আর ডিভাইডেড বাই 4। এটা যদি ভাগ করি কত হবে, শেখো এগুলো, এগুলো নাই মানে 2.5 কেন আসবে, ভাগ কর না। আরে বাবা এটা পরে আসছি, এখানে কি 2.25 ভাগ করলে, কি করছো তোমরা, শেখো বিষয়টাকে। 4 দিয়ে ভাগ করলে কত হবে, 4 9 36, 4 9 36, বাকি কত 3 31, 31 ভিতরে কত যাবে, 4 7 28, রোল বাই কত 3 3 মানে 75। তাহলে এইটা তোমার এখন দাঁড়িয়েছে, তাহলে কত কম 100 থেকে, 100 থেকে কত কম, 97.75 মানে কত, 2.25। এটা হচ্ছে আমরা একবারে করি। এইবার এইটা দেখো, এইটা কখন, যখন তোমার সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কিন্তু যদি তোমার একটা কমা আর একটা বাড়া থাকা ডিজিট যদি সেম থাকে, সেক্ষেত্রে কি করবে, ডাইরেক্টলি যেটা এই অঙ্কে আছে গুণ করবে বাই 100, তাহলে কি হয়ে যাবে 15 15, দেখো কাটাকুটি করলেও করতে পারো, অসুবিধা নেই, 10 করে রাখো এটা, আমার কাটাকুটি করার দরকার নেই, 15 15 কত 225, দুটোর আগে 10। তাহলে এইবার একটা বাড়া একটা কমা যদি হয়, সেক্ষেত্রে কি হয়, রাশি হবে, হ্যাঁ রাশ হবে, কিন্তু মাথায় রাখবে এটা করবে। আর না, আর আগে যেটা শেখালাম ওটা সার্বজনীন গ্রাহ্য, যতটা কম হচ্ছে 100 থেকে তাহলে কম, যদি বেড়ে যায় তাহলে বেশি। 9 যাক, একটি দ্রব্যের বিক্রয় মূল্য এত টাকা হলে যে পরিমাণ লাভ হয়, এত টাকায় বিক্রি করলে সমপরিমাণ ক্ষতি হয়, যে যত লাভ তত ক্ষতি। এক্ষেত্রে ক্রয় মূল্য বের করার ফর্মুলা খুবই সোজা, কি করতে হয়, ওই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। যখনই বলবে যত তত, যত লাভ তত ক্ষতি, তখন কি করবে, যোগ করে 2 দিয়ে ভাগ করবে। তাই যোগ করো, যোগ করলে কত হচ্ছে, 9 5 14 4, হাতে রইলো আমার 1, 4 সাথে 11 1 12 2, হাতে রইলো 1 3, 32 এসে 40, 2 দিয়ে ভাগ করলে কত, 16 দিয়ে 32, 23 40, তার মানে কত হলো 1623 টাকা, অপশানে। বুঝতে পেরেছো, এটা মাথায় রেখো, এগুলো হচ্ছে শর্টকাট প্রসেস। আর যারা এক্স ধরে করবে তারা কিন্তু ওই ধরে করতে হবে। তখন আবার কয়লার মূল্য 25% বৃদ্ধি পায় কোনো পরিবারের কয়লার ব্যবহার, এই যে ফ্র্যাকশন শেখো, দেখো কীভাবে করাচ্ছে, এরা যারা জানে তারা জানে যে এটা 20% আনসার হবে, দেখেই অ্যান্সার করে চলে আসবে। কিন্তু দেখো প্রসেসটা কি অ্যাকচুয়ালি, 25% ফ্র্যাকশন ভ্যালু করলে কি হয়, 1/4, তার মানে কি, আগে যদি 4 থাকতো তাহলে 1 বেড়েছে তাতে, তাহলে কত হয়েছে 5। এটা কি বলেছে, মূল্য মানে টাকা, এটা হচ্ছে টাকার রেশিও। তাহলে আগে 4 ছিল, এখন 5। এবার টাকার এখানে কী চেয়েছে অ্যান্সার, ব্যবহার কমাতে হবে, ব্যবহার কি কমবে, পরিমাণ কমবে, ব্যবহারের পরিমাণ, তাহলে পরিমাণের রেশিওটা কী হয়, এর উল্টোটা হয়, একটু আগে শিখিয়ে এসেছে একদম প্রথম দিকের অঙ্কে। তাহলে আগে ছিল 5, কমিয়েছো 4, মানে 1 কমিয়েছো, তাহলে 5-এ 1 কমিয়েছো মানে 1-এর 5 মানেই তো 20%, গুণ 100 করে 20% আছে, 5 ভাগ করলে 5 কমিয়ে 100, বোঝা গেল। আর তাছাড়া এই টেবিলটা যাদের মুখস্থ তারা এইগুলো লাগেই না। আচ্ছা, x/2 এর এত পার্সেন্ট সমান এত, দেখো এইগুলো কিন্তু সহজ অঙ্ক, কিন্তু ক্যালকুলেশনে ভুল করে আসো। x/2 এর 5% মানে আমরা ডাইরেক্ট লিখতে পারি 1/20, পারি তো,
তো 5/100 কাটাকুটি করলে 1/20 হয়, তা লিখি সমান সমান লিখলাম, তার কারণ আছে। আমরা কি করব দেখো, তাহলে এখানে কি হলো 5x, আমরা কাটাকুটি করব না, সুবিধা হয়ে যাবে, কেন দেখাচ্ছি। এখানে লিখলাম কত 5x/2 করলাম, আর 100টা এর সঙ্গে গুণ করলাম, গুণ করলে সমান সমান কী হয়ে যাবে 1 হয়ে যাবে। এটা বোঝো তো? এটা কি বোঝো? হ্যাঁ যারা বোঝো না তাদের জন্য আমি আবার একটু দেখাই। কোনাকুনি গুণ করা মানে কি, এখানে 100 গুণ করছি মানে পয়েন্ট দুটোর পরে হয়ে যাবে, তাহলে এখান থেকে দুটোর পরে যাওয়া মানে 1-এর পরে হয়ে যাচ্ছে, মানে তো 1 হয়ে গেল। বা পয়েন্ট তুলে তুমি কী করো, এখানে 100 দিয়ে দাও, নিচের 100 সমান সমান এই পাশের 100, নিচে নিচে কাটাকুটি যায়, কেটে গেল। তাহলে আলটিমেটলি কী পড়ে আসে এদিকে 5x = কোনাকুনি গুণ করে দাও, 2 × 2, তাহলে x = কত হবে 2/5, আর 2কে যদি আমি 5 ভাগ করি কত হবে দেখো 0.4 হবে। কী করে ভাগ করতে হয় অনেকবার ভাগও জানানো হয়তো, তাহলে পয়েন্ট দিয়ে কি 2কে ভাগ করতে হলে যখন যায় না কী করতে হয়, পয়েন্ট দিয়ে একটা শূন্য নিতে হয়, তাহলে 4×5 = 20। ঠিক আছে, তাহলে অ্যান্সার অপশন নাম্বার সি। 12 দাগ দেখবো, 1000 টাকা 10% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সুদে আসলে কত টাকা হবে? 3 বছরের সুদে আসলে কত চক্রবৃদ্ধি সুদ দিয়েছে, এটা যারা জানে দেখেই বলো দাদা এটা তো এটা অ্যান্সার, তাই তো? ফ্র্যাকশন দেখো, যখনই তোমার সুদ আসল চাইবে তখন তুমি টেবিল ফরম্যাট করার দরকার নেই, আমি বলবো টেবিল ফরম্যাট তখন করো না, তখন কী করবে সাকসেসের মেথড অ্যাপ্লাই করার চেষ্টা করবে। দেখো 10% ফ্র্যাকশন বলি করলে কত হয় 1/10, মানে 10 টাকা রাখলে 1 টাকা সুদ হবে, তাহলে সুদ আসল চেয়েছে, সুদ আসল কত দাঁড়াবে 11 টাকা। তাহলে এখানে এরকম ঘটনা কতবার 3 বার, তাই 3 বার মানে 3 বার গুণ হবে, মানে পাওয়ার 3 করে দিলাম, বুঝতে পেরেছো? 10 3 বার গুণ করাও যায়, পাওয়ার 3 দেওয়াও তাই। তাহলে 10-এর পাওয়ার 3 মানে কত হবে, একটার পরে দুটো শূন্য, একটা শূন্য আসবে, 3টে শূন্য হয়ে যাবে, আর 11-এর কিউব কত 1331। এবার দেখো এটা তো কিসের রেশিও থাকে, এটা হচ্ছে প্রিন্সিপাল আর এটা হচ্ছে এ মানে সুদ আসল। তাহলে তোমার 1000টা যদি প্রিন্সিপাল হয় সেখানে সুদ আসল হবে তোমার 1331 টাকা। অঙ্কে দেখো সেই আসলটা 1000 টাকাই বলেছে, আর সুদ আসল চেয়েছে, মানে এটাই অ্যান্সার, অপশন বি। একটি নৌকা স্রোতের অনুকূলে বেগ 14 কিলোমিটার/ঘন্টা, স্রোতের প্রতিকূলে বেগ 8 কিলোমিটার/ঘন্টা, স্থির জলে নৌকার বেগ কত? তাহলে স্থির জলের সূত্র কি বলছে, অনুকূল প্লাস প্রতিকূল/2। তাহলে বলছে স্থির জলের সূত্রটা কি বলছে, অনুকূল প্লাস এইগুলো কিন্তু যারা নতুন লিখতে হয়, যেগুলো বলি অনুকূল প্লাস প্রতিকূল/2 করলে আসে কি, এটা স্থিরের বেগ, ঠিক আছে। আর স্রোতের বেগ কি অনুকূল মাইনাস প্রতিকূল/2, তাহলে এখানে অনুকূলের বেগ 14, প্রতিকূলের বেগ 8 /2, 14 আর 8 হয় কত 22, 22/2 মানে কত হবে 11 কিলোমিটার/আওয়ার। নেক্সট, এ একটি কাজ 12 দিনে, বি সেই কাজ 15 দিনে, আমরা কি করব এলসিএম মেথড। তাহলে এ করছে 12 দিনে আর এটা করছে 15 দিনে, এলসিএম মেথড মানে এদের এলসিএম বের করতে হবে। এদের এলসিএম কত হয় 12 আর 15 এলসিএম করলে, যারা প্র্যাকটিস করো জানো কীভাবে করতে হয়, বড় মানটাকে ধরতে হয়। তাহলে 15 কি 12 দিয়ে ভাগ করা যায়, যায় না, তাহলে 15 ডবল করে দাও কত হচ্ছে 30, যায় না, তাহলে 3 ডবল করে দাও 45, যায় না, 4 ডবল করে দাও কত হয় 60, 60কে দেখো 12 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে 60 হয়ে যাবে এদের এলসিএম। ঠিক আছে, এবার এটা কী ছিল সময়ের উল্টো কী হয় কার্যক্ষমতা, তাহলে 12 দিয়ে ভাগ করলে কত হবে 5 12 60, মানে এটা হচ্ছে কার্যক্ষমতা, আর এখানে 4 15 60 এটা হচ্ছে কার্যক্ষমতা। আর এলসিএম করে যেটা বেরিয়েছে এটা হচ্ছে মোট কাজের পরিমাণ, আর যদি নল চৌবার অঙ্ক হয় তাহলে চৌবাচ্চার ধারণ ক্ষমতা। এবার চেয়েছে তারা একত্রে কাজ, তাহলে একত্রে করলে কত করবে, এ 5 করছে একদিনে, আর এ 4, টোটালি একদিনে কত করবে এরা 9 করে। তাহলে একদিনের কাজটা যদি আমি ভাগ করি মোট কাজটা, তাহলে টোটাল কতদিন লাগবে সেটা পেয়ে যাবো। তাহলে এখানে 3 3-কে 9 আর এদিকে 3 20-তে 60, ঠিক আছে। 20-কে 3 দিয়ে ভাগ করলে কত হবে 3 6 18, ভাগ করতে 2 বাকি, আর ভাগ করছি 3 দিয়ে, মানে 2/3, তাহলে 6 পূর্ণ 2/3 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন নাম্বার বি। নেক্সট, দুটি সংখ্যার লসাগু 360, গসাগু এত, একটি সংখ্যাটা দেখো, এই টাইপের অঙ্ক একটা আসেই প্রত্যেকবারই দেখবে আসে সূত্রে। তাহলে অপর সংখ্যা কি, আমরা জানি কি যে দুটি সংখ্যার গুণফল = লসাগু ইন্টু গসাগু, তাহলে সেখান থেকে যদি ক্যালকুলেশন করি অপর সংখ্যাটা কি আসে, যে লসাগু ইন্টু গসাগু বাই একটি সংখ্যাতে ভাগ, তাহলে এখানে লসাগু ইন্টু গসাগু ডিভাইডেড বাই একটি সংখ্যাতে ভাগ করলে আমরা পেয়ে যাব 9 দিয়ে কাটবো, 5 9 45, এটা যদি করি আমার আসবে কত 36 2 72, মানে হচ্ছে 5 দিয়ে ভাগ করো 72, 5 7 35, 1 বাকি 10, 5 2 10, অপশন নাম্বার এ।
নেক্সট, পিতা ও পুত্রের বর্তমান বয়স অনুপাত দিয়েছে এত, 5 বছর পর এত। আমি বলেছিলাম ক্রস প্রোডাক্ট এক দাও কীভাবে করবো, কিচ্ছু করার দরকার নেই। এটা ছিল 5 বছর পরে, মানে বয়স বেড়েছে 5 করে, বাড়ার পরে 8:3, তাহলে প্রত্যেকের বেড়েছে কত করে, 5 করে বেড়েছে। চলো, এখানে তো বোঝা যাচ্ছে এক ডিফারেন্স মানে 5, তবুও আমি ক্রস প্রোডাক্টটা দেখাচ্ছি। 1 মানেই 5, এটা দেখো তোমাদের ক্যালকুলেশন করলে 1 মানে 5ই আসবে। তবে 8 দুগুণী 16, 300 কত, 321, তাহলে 16 আর 21 ডিফারেন্স কত, 5। ওকে, আর এদিকে কত আসছে, 5 8 40, 3 5 15, ডিফারেন্স কত, 25। 15 আর 40 ডিফারেন্স কত, 25। তাহলে 1 মানে কত, ভাগ করো, 5 5 25, কারোরই করতে হয়, 5 5 25, তাহলে 1 মানেই, তাহলে কত হচ্ছে 5। তাহলে এখানে যে প্রথমে বর্তমান বয়স ছিল 7, প্রথমটা সবসময় চেষ্টা করবে, ঠিক আছে, আগে যেটা। তাহলে এখানে কত হচ্ছে 35, আর এখানে হচ্ছে 5 দুগুণী 10। এর কাজ চেয়েছে পিতার বয়স, পিতা তো বড়, 35 বছর অপশনে। তিনটি সংখ্যার গড় 30, যদি আরও একটি সংখ্যা যোগ করা হয় তবে 4টি সংখ্যার গড় হয় 35। তাহলে সিম্পলি তোমরা যদি মোট করে করো সেটাও দেখাচ্ছি। তাহলে 3টি সংখ্যার মোট কত, 90। যখনই 4টি সংখ্যা হলো গড় বেড়ে গেল, গড় বেড়ে গড় হয় 35 করে, তাহলে 4 35-এ কত হবে, 140। 140, তাহলে 140 যদি হয় তাহলে চতুর্থ সংখ্যাটি কত, 90 থেকে কত বেড়েছে, তত 50 বেড়েছে। 50 বেড়েছে, 3টে সংখ্যা 90 ছিল, আর 4টা সংখ্যা যখন অ্যাড হয়ে 50 হয়ে গেছে, তাহলে হয়ে গেল কত, 50 অপশন নম্বর, সরি 140 হয়ে, তাহলে 50 বেড়েছে, তাহলে 50 সালে চতুর্থ সংখ্যা। তাছাড়া আমরা আর একটা প্রসেসে করতে পারি, কি করে, দেখো ভাই সিম্পলি বোঝো। 3টে সংখ্যা ছিল যখন গড় ছিল 30, ভেরি গুড। এবার যখন 4টি সংখ্যা আসছে তখন গড় হয়ে যাচ্ছে 35। এটার কারণ, তার মানে গড়টা কত বাড়লো, 5 করে গড়টা বেড়ে গেল। তাহলে এই 3 জনের কত বেড়েছে, এই 3 জনের এই 5টা খেয়ে, এই যে 5 করে বাড়লো, তাহলে এই 5 করেতে এই 3 জনকেও দিতে হয়েছে। এই 4 ব্যক্তি যদি নিয়ে আসলো, তা 3 জনকে যদি দেয়, 3 5 কত, 15, তাহলে এই 35 সঙ্গে এখনো 15 বছর এক্সট্রা নিয়ে এসছে 4, তবে গিয়ে 35 তোমার গড় হয়েছে, তাহলে 50। বোঝা গেল? বা আর একটা প্রসেস যদি করো, যে 3 মানেই 30, ঠিক আছে, আমরা 4-4-এর ক্ষেত্রেও যদি গড় ধরে নিলাম 30, কি ধরে নিলাম, 4-এর ক্ষেত্রেও গড় ধরে নিলাম এখন 30 যদি হতো। এবার তাহলে 4-এর ক্ষেত্রে যদি 30 হয়, ঠিক আছে, কিন্তু এখানে বলছে 35, তাহলে 30 ছিল এখন হয়ে যাচ্ছে 35, তার মানে প্রত্যেকের 5 করে গড় মানে কি, প্রত্যেকের 5 করে বেড়েছে। এবার 3 জনের তো 30 করেছিল, তাহলে আবার যদি 5 করে প্রত্যেকের বেড়েছে, তার মানে নিশ্চয়ই 4 নম্বর ব্যক্তিটা প্রত্যেকের 5 করে দিয়েছে, তাহলে এক্সট্রা প্রত্যেকের 5 করে, 4 জন যদি 5 করে আবার এক্সট্রা, 30 তো ছিল, আবার এক্সট্রা 5 করে নিচ্ছে, তার মানে কত, 4 5 20 এক্সট্রা নিয়ে এসছে, তার নিশ্চয়ই 4 নম্বর যে ব্যক্তি তার মান 20 বেশি প্রথমটার থেকে, তাই 30 আর 20 50, যেটা ইচ্ছা করবো। একটি চৌবাচ্চা এ নল দিয়ে 20 মিনিটে পূর্ণ হয়, বি নল দিয়ে এত মিনিটে, দুটি নল একসঙ্গে খোলা, এই একই অঙ্ক যেটা আমরা কার্যক্ষমতার অঙ্ক করলাম। 20 আর 30 এলসিএম মেথড করবে, এদের এলসিএম কত হবে, দেখো বড়টাকে ভাগ যাচ্ছে না, 20 ডবল করে দাও, 60কে ভাগ করা যায়, তাহলে 60 হচ্ছে এলসিএম। এগুলো কিন্তু শর্টকাট, যে অনেকে বলো না দাদা এত তাড়াতাড়ি এলসিএম কী করে বের করতে হয়, তার প্রসেস এগুলো। এটা হচ্ছে 3 × 60, এখানে 30 2 60, এটা সময় ছিল, সময়ের উল্টো রেশে কী আসবে, কার্যক্ষমতা, আর এই মিডল মানটা কী হয়, এলসিএম এর মানটা টোটাল ধারণ ক্ষমতা এখানে। তাহলে এখানে টোটাল ধারণ ক্ষমতা হচ্ছে 60, 71 কাজ করছে, তাহলে এক দিনে 71 করলে 5 করে, তাহলে মোট ধারণ ক্ষমতা বা মোট যে পরিমাণটা, সেটাকে তুমি একদিনের যে পরিমাণে কাজ করি সেটাতে ভাগ করে দিলে মোট দিন পেয়ে যাবো, তো 5 দিয়ে ভাগ করলে 5 12 60, তাহলে অ্যান্সার আসবে কত, এই কী করলাম এটা, আচ্ছা এটা খালি করছে, সরি আমি খেয়াল করিনি, এটা তো খালি হচ্ছে, তাই বলি। দেখো এখানে বলছে এ নল দিয়ে পূর্ণ হয় মানে প্লাস, এ ভরছে, আর বি নল, ও তো বি নলটা পাকা শয়তান, এ তো খালি করে দিচ্ছে, তাহলে মাইনাস, তার মানে আলটিমেটলি ক্যালকুলেশন কত হবে, দেখো তুমি 3 লিটার ভরছো, দেখো একটা জার নিয়েছো, নিয়ে 3 লিটার তুমি ভরছো, আর তোমার ভাই কি করছে 2 লিটার খালি করছে, তাহলে আলটিমেটলি তুমি ভরলে কত, 1 মিনিটে 1 ভরা হচ্ছে, তাহলে প্রত্যেক মিনিটে 1 করে ভরছে, তাহলে 60 পরিমাণ ভরতে তোমার কত সময় লেগে যাবে, 60। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো অবশিষ্ট থাকবে না, তাহলে কোনো ক্ষেত্রে অবশিষ্ট থাকবে না, তার মানে ভাগ করছে একই সংখ্যা দিয়ে, তার মানে এদের কি দরকার,
এদের গসাগু এই ওটা চাইনি এখানে, এখানে বলছে এইগুলো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো অবশিষ্ট থাকবে না, থাকবে না, কোনো LCM অবশিষ্টই তাহলে? থাকবে না, এলসিএম হবে। এই গসাগু করবো, হ্যাঁ। হ্যাঁ এলসিএম। তাছাড়া আমরা শর্টকাট পদ্ধতি জানি, যেহেতু কোনো অবশিষ্ট নেই, কোন অপশানটা ভাগ যাবে সেটাই দেখতে পারি। দেখো সিম্পলি আমরা বুঝতে পারছি। দেখো এবার কি বলেছে এখানে, প্রতি ক্ষেত্রে অবশিষ্ট থাকবে না, কি বলেছে কোন ক্ষুদ্রতম। দেখো এর ভিতরে সবথেকে ক্ষুদ্রতম 60, দেখবো 60কে ভাগ করা যাচ্ছে, 12 যাচ্ছে, 15 যাচ্ছে, 20, তাহলে এটাই অ্যান্সার। হ্যাঁ। প্রত্যেকটা ভাগ যাচ্ছে, কিন্তু ছোট বলেছে তাই এটা অ্যান্সার, বড় বললে এই অপশন অনুযায়ী 180 হতো। 1 থেকে 50 পর্যন্ত সমস্ত বিজোড় সংখ্যাগুলির গড় কত? সিম্পলি 1 থেকে 50 পর্যন্ত কতগুলো বিজোড় সংখ্যা মানে বলো? 7 এগুলো এক, হ্যাঁ 25টা। তাহলে যতগুলো বিজোড় সংখ্যা থাকে ততগুলো গড় হয়, তাই তো নাকি? হ্যাঁ। হয়ে গেল আনসার। তাছাড়াও একটা যোগ করে 2 দিয়ে ভাগ করে তাছাড়াও দেখো যে বিজোড় সংখ্যা বলেছে, তাহলে 1 হচ্ছে বিজোড় সংখ্যা, লাস্ট বিজোড় সংখ্যা হচ্ছে 49, তাই তো 49। তাহলে এবার সূত্র কি বলছে, প্রথম সংখ্যা শেষ সংখ্যা বাই 2 করলে গড় আসবে, তাহলে করো 50 বাই 2, 25 চলে আসলো। বিজোড় সংখ্যা 49। বিজোড় সংখ্যা 49 না? এই ঘুলিয়ে ফেলেছিল এটা, ও যৌগিক সংখ্যা আর মৌলিক সংখ্যা ঘুলিয়ে ফেলেছে, বুঝে গেছি আমি। ওটা যৌগিক আর মৌলিক রে বাবা, আর এটা জোড় বিজোড়। জোড় মানে হচ্ছে 2 4 এগুলো জোড়। হ্যাঁ তুমি ঘুলিয়ে ফেলেছো, কোনো ব্যাপার না। এটা হচ্ছে যৌগিক মৌলিক, মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা মানে যেটা ভাগ করা যায় না, আর যৌগিক সংখ্যা ভাগ করা যায়। তুমি ঘুলিয়ে ফেলেছো। ঠিক আছে, নমস্কার। এক ব্যক্তি একটি সাইকেলের 1400 টাকায় কিনে 15% ক্ষতিতে বিক্রি করলে সাইকেলের বিক্রয় মূল্য কত? সিম্পল, কিচ্ছু না। 1400 টাকায় কিনেছো, 15% ক্ষতি, তাহলে 1400 টাকায় কিনেছো, 15% ক্ষতি মানে কত পার্সেন্টে বিক্রি? 85% বিক্রি। 85% মানে 85/100, 2 শূন্য কাটে দাও। 5 14 70 শূন্য, হাতের মাল রইল 7, 8 14 কত হয়? 112, তাই তো নাকি? 112 আর হাতে ছিল 7, 112 আর 7 কত হয়? 119। তাহলে অ্যান্সার আসলো 1190। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দিকে আমরা গুটি গুটি পাই, ধীরে ধীরে এগাই। বার্ষিক 5% সরল সুদে কত বছরে 500 টাকার সুদ 100 টাকা হবে? তাহলে একটা সিম্পল ভাবো, এখানে আমরা এক এক লাইনে কনসেপ্ট ক্লিয়ার করে অঙ্ক করে দেখো। 500 টাকার 5% যদি সুদ হয় 1 বছরে কত হবে? কি বলেছিলাম, পার্সেন্টেজের জন্য 2 শূন্য গায়েব, মানে 5 25 টাকা। বা এইভাবে ভাবতে পারো, 5% মানে কি 100 টাকায় 5 টাকা সুদ বছরে, তাহলে 500 টাকায় কত হবে? 5টা 180, মানে 525 টাকা। তাহলে প্রত্যেক বছরে তোমার 25 টাকা সুদ হয়, কিন্তু তোমাকে বলছে সুদ হতে হবে 100 টাকা, তাহলে এর কত গুণ? 4 বছর। তার মানে 4টে বছর লেগে গেছে, অপশান বি। ঠিক আছে। মাইন্ড ক্যালকুলেশন যত শিখবে তত দ্রুত ম্যাথ করতে পারবে, বেশি কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে, পরীক্ষায় ভালো ফল হবে। আমি বারে বারে বলি এগুলো। যদি এ ইস টু বি এত, বি ইস টু সি এত, এ ইস টু সি কত, তো আমি কি বলি, এইটাই যে এই প্রসেসগুলোই মাথায় রাখতে হবে। আর এই প্রসেস কখন শেখা যায়? বারে বারে প্র্যাকটিস ক্লাস অ্যাটেন্ড করলে। দেখো প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা যদি চাই, বা এখানে তো এ ইস টু বি ইস টু সি আছে, তাহলে এখানে ফর্মুলা করলেও হবে। আর যদি প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা চাই, আমরা কী করি? ভগ্নাংশ করি, 3/4 ইন্টু 8/9। তাহলে 4 2 8, মানে 3 এগুনি 6, আর আরও কাটাকুটি যাবে, 3 দিয়ে কাটলে 3 3 9, মানে 2/3, আর 2/3 যা 2:3 তাই অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাছাড়া তুমি ফর্মুলা করলেও হবে, এইচ টু বি আর বি টু সি থাকলে, সেক্ষেত্রে কি 3:4 আর হচ্ছে 8:9। তাহলে এখানে কত? 3 8 24, 4 8 32, আর 4 9 36। এর অ্যান্সার কী চেয়েছে? এর ভ্যালু আর বির ভ্যালু। তাহলে এর যদি ভ্যালু যদি চাই, তাহলে ভাগ যাবে এ আর বির ভ্যালু 24:36। তো এর লঘিষ্ঠ আকার দাও, 12 দিয়ে ভাগ যাচ্ছে, 12 দিয়ে 24, 3 9 2:3। আবার একটা ফরম্যাট কী করি আমরা, গতানুগতিক সব ক্ষেত্রে করা যায়। এইচ টু বি ও সি না, সি পর্যন্ত আছে। কি করব? 3:4 লিখলাম, পরের লাইন কি বলছে? 8:9 লিখলাম। এবার গ্যাপ পূরণ করতে হয়। গ্যাপ পূরণ কী করে করতে হয়? পাশেরটা টেনে নিতে হয়। তাহলে পাশে ফাঁকা আছে, তাহলে এর পাশে কে আছে? এর পাশে 4 আছে,
নিচের থেকে নেওয়া যাবে না, ওপর থেকেও নেওয়া যাবে, পাশে যে ব্যক্তি তাকে নিতে হবে। এখানে পাশে কে আছে? 8 আছে, তাই 8টা কেটে নিলাম। তাহলে এখানে দেখো 3 8 24 আর 4 8 32। এবার দেখো 8টা নিচে করতে পারো যে কি, এটা করছি, অসুবিধা নেই, আবার দেখাচ্ছি। আর এখানে কত? 4 9 36। তাহলে এখানেও দেখো সেই 24 আর 36 এসছে, এ আর সি এর ভ্যালু ক্যালকুলেশন চলে যাবে। আবার দেখো যে প্রত্যেকটা 4 আছে, 4 কাটলাম, এখানেও 4 2 8 করলাম, কেটে দিলাম, বুঝতে পারলো? তাহলে এখানে দেখো আবার কী আসছে, 3 2 6:9, আবার ভাগ যাবে 2:3। কত রকম প্রসেসে করা যায়, তোমাকে শুধু প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। একটি বৃত্তের ব্যাসার্ধ 10% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল শতকরা, এই যে এই টাইপের অঙ্ক, কিচ্ছু না, বলেছিলাম ভাই 10% বৃদ্ধি মানে কত পার্সেন্ট হয়েছে? 110। 110। এবার দেখো ক্ষেত্রফল মানে কি, তাদের বর্গ করা, বর্গ মানে কি গুণ করা, বর্গ মানে গুণ, আর ডিভাইডেড বাই 100, বলেছিলাম তো, বর্গ মানে কি গুণ। তাহলে এটা কাটাকুটি করলে 121, অপশন নাম্বার। সিম্পল, বুঝতে পেরেছি তো? আর তাছাড়াও কি 10% বৃদ্ধি বলেছে, হ্যাঁ, এরা ফ্র্যাকশন করে দাও, 10% ফ্র্যাকশন ভ্যালু করলে কত? 1 এর 10, মানে আগে ছিল 10, এখন হয়েছে 11। এবার ক্ষেত্রফল মানে কি, স্কোয়ার করতে হয়, বড় করতে হয়, কত হলো? 100 আর 121। তাহলে 100 ছিল 121, বাড়লো কত? 21 বেড়েছে, তাহলে 100তে বাড়া মানে 21% বেড়েছে। কত রকম প্রসেস করবা তুমি, সবই হবে। চলো, 250 মিটারের একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে 1 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনের গতিবেগ কত? আচ্ছা, এই ক্ষেত্রে একটা জিনিস ভাবো তো, এখানে মোট ডিস্টেন্সটা টেলিগ্রাফের দৈর্ঘ্য কি যোগ হবে? একদম, কারণ টেলিগ্রাফের দৈর্ঘ্য থাকবে, তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা এখানে মোট ডিস্টেন্স, তাহলে এটা হচ্ছে মোট ডিস্টেন্স। এবার এখানে চেয়েছে গতিবেগ, গতিবেগের ফর্মুলা কি বলছে? ডিস্টেন্সকে যখন আমি টাইম দিয়ে ভাগ করবো তখন আমি গতিবেগ পাবো। তাই ডিস্টেন্স 250 আর এটা আছে 15। এবার এখানে একটা বলেছে, অ্যান্সারগুলো দেখো কিলো চেয়েছে, ঘন্টায় চেয়েছে, কিলোমিটার পার আওয়ার করতে গেলে কত গুণ করবো? এটা ক্যালকুলেশন করলে মিটার পার সেকেন্ড আসবে, কিন্তু আমার চেয়েছে কিলোমিটার পার আওয়ার, তাহলে এখানে 18/5 গুণ করতে হয়, মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার। তাহলে এবার দেখো এখানে আমরা কাটাকুটি করি, 5 5 25, 50 এলো, 3 5 15, 5 10 50, 5 দিয়ে ভাগ করলাম, 3 দিয়ে কাটলে 318, তাই 6 10কে 60 কিলোমিটার পার আওয়ার ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, পার ডে ক্লাস করো ভাই, অঙ্ক ভালো লাগবে, কারণ কঠিন কঠিন যখন অঙ্ক করাচ্ছি তোমরা এই বেসিক ক্লিয়ার নেই তোমাদের। আগের দিন তো দেখলাম, আগে কদিন দুধ ও জলের মিশ্রণে 20% জল আছে, ওই মিশ্রণে আরও কত লিটার জল মেশালে জলের পরিমাণ 25% হবে? যদি শুরুতে মিশ্রণ 40 লিটার হয়ে থাকে, তাহলে এখানে তুমি ইজিলি করতে পারবে। তা 40 লিটার আছে মানে কি, 40 লিটারে 20% জল, তাহলে 40 লিটারে 20% কত হয়, বের করো। 8। হ্যাঁ 8 হবে, আর হচ্ছে 8। 8 হচ্ছে, ঠিক আছে, এটা বোঝো তো? তার টোটাল মিশ্রণ বলেছে তোমার প্রথমে ছিল 40, বলে দিল অঙ্কে, তাহলে তার 20% জল, তাহলে এর 20% জল মানে কি, 40-এর 20%, কাটলাম কেটে গেল, 4 2 8। তাহলে দেখা যাচ্ছে যে আমার 40-এর 20% মানে হচ্ছে 8, তাহলে অটার আছে 8, তাহলে বাকিটা কি আছে? 40-এর ভিতরে 8 যদি অটার থাকে, তাহলে দুধ আছে কত? 32 লিটার। এবার অঙ্ক কি বলছে, ওই মিশ্রণে আরও কত লিটার জল মেশালে জলের পরিমাণ 25% হবে? চলো আমরা 25%কে ফ্র্যাকশন করে দেবো, তাহলে 25% ফ্র্যাকশন করলে কত হয়? 1/4। 1/4। এই 1/4 মানে কি, টোটাল মিশ্রণ যদি 4 হয়, তার ভিতরে জলের পরিমাণ হবে 1, তাহলে 1 যদি জলের পরিমাণ হয়, তাহলে দুধের পরিমাণ কত 4-এর মধ্যে? 3। এবার এই জন্য এই ক্যালকুলেশনটা পরে করা সবথেকে বেস্ট। কেন দেখো, এবার মেশাচ্ছ তুমি জল, চেঞ্জ কে হতে পারে? এ চেঞ্জ হতে পারে, কিন্তু এটা তো চেঞ্জ হতে পারে না। তাহলে আমায় কত গুণ করতে হবে? সিম্পলি ভাগ, 32/3 দিয়ে গুণ করে দাও না, তাহলে ভাগ যাচ্ছে না মানে কি, একে আমাকে 32/3 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে আমার মিলে যাবে, তার মানে কি 3 মানে এখানে বলছে 32 সমান হয়ে গেল, কারণ আমার দুধ আগে বোঝা ছিল, এখনও তো আমি তো মেশাচ্ছি জল, বোঝা গেল? তাহলে আমার 1 মানে কত?
1 মানে কত, এটা এলো, তাহলে 32/3 এলো। এবার তাহলে মেশালাম কত, 8 থেকে এটা আবার বাদ দিতে হবে, তাহলে 8 থেকে 32/3 বাদ দেবো, দিলে কত হচ্ছে, 3 আর 24, 24 আর 32 ডিফারেন্স কত, 8 8 8, তাহলে 8/3, 8/3 মানে কত হবে, 2.66 অপশানে। 2.66 ঠিক আছে, এই ক্ষেত্রে যখন মিলছে না তখন সবথেকে বেস্ট মেথড কি করতে হয়, 7 নেবে দাদা, 6 7 নেবে। ও 6 আসতে থাকবে, এই জন্য 7 নেবে কিন্তু, হ্যাঁ, যেহেতু এটা মানে পৌনপৌনি কাজে 2.66 আসতেই থাকবে, কারণ 8কে যদি ভাগ করো না, দেখবো অটোমেটিক 3 দিয়ে ভাগ করো মানে 3 দুগুণে 6, অটোমেটিক দেখবে 6 আসবে, অটোমেটিক 6 আসবে। একটি সংখ্যা 4 ভাগের 3 ভাগের মান যদি 60 হয়, দেখো 4 ভাগের 3 ভাগ মানে কি, 3-এর 4, এই 3 মানেই হচ্ছে 60, তাই 4 মানে কত হবে, 80 20 গুণ মানে এখানে 80 হয়ে যাবে, 80 হবে, অপশন বি। তো ভাগ করতে হবে 2 দিয়ে, 44 হবে। ও সংখ্যাটি অর্ধেক চেয়েছে, সরি, এখানে তো অর্ধেক সংখ্যাটি করে তো- 80, একদম হ্যাঁ, অর্ধেক 80 র চেয়েছে, অর্ধেক কত? তাই সংখ্যাটির অর্ধেক চেয়েছে, তার মানে এখানে একবারও বলতে পারো, তাই 3 মানে হচ্ছে 60, তাই সংখ্যাটি তো 4 ভাগের বলে, তাই 4-এর অর্ধেক মানে কত, 2, 2 মানে কত, যে 20 গুণ মানে 40, বা তুমি 80 বের করে তাকে 2 দিয়ে ভাগ করলেও হয়ে যাবে, তাই 40 আনসার। নেক্সট দেখো 1/3 এবং 3/7 গসাগু, এর এই ভগ্নাংশের গসাগুর ক্ষেত্রে কি করতে হয়, যেটা চাইবে সেটার উপরেরটা করতে হয়, বাকি নিচেরটা তার উল্টোটা, তাহলে এখানে গসাগু চেয়েছে মানে উপরেগুলোর গসাগু, তাহলে 3 আর 1-এর গসাগু, এখানে কি চেয়েছে 1/3 আর হচ্ছে 3-এর সাথে, তাহলে গসাগু চেয়েছে মানে উপরেগুলোর গসাগু করতে হবে, নিচেগুলোর লসাগু চাই, যেটাই চাইবে, যদি লসাগু চাইতো উপরেগুলোর লসাগু করতাম আর নিচেরটার গসাগু করতাম, তাহলে এখানে আমার গসাগু চেয়েছে মানে উপরেগুলোর গসাগু, তাহলে 1 আর 3-এর গসাগু করলে কত, একই হবে, মানে 1কে তো 3 দিয়ে ভাগ করা যায় না, আর নিচেরটা হচ্ছে লসাগু করতে হবে, তাহলে 3 আর সাথে লসাগু পরস্পর মৌলিক মানে গুণ করতে হবে, তাহলে 1-এর 21, অপশন নাম্বার এ। এবার বলছে 3টি খাতার দাম যদি 15 টাকা হয়, তাই 12টি খাতার দাম, এটা বাচ্চাদের হয়ে গেল না, বাচ্চাদের হয়ে গেল এটা, 3টির দাম 15 টাকা, পায়ে 60 টাকা দাম, এটা ছোটোবেলাকার অঙ্ক, এরা কী বলবো এটা। স্রোতের বেগ 3 কিলোমিটার পার ঘন্টা এবং স্থির জলে নৌকার বেগ এত কিলোমিটার পার ঘন্টা, হ্যাঁ, স্রোতের প্রতিকূলে এত কিলোমিটার যেতে, তাহলে প্রতিকূল মানে কি জানি আমরা, প্রতিকূল মানে জানি কি, নৌকার বেগ বা স্থির জলে নৌকার বেগ, তার সঙ্গে স্রোত বাদ দিলে পাই, তাহলে স্থির মাইনাস স্রোত করলে পাবো আমরা প্রতিকূল, আর স্থির প্লাস স্রোত করলে তখন আমরা অনুকূল, তাই আমার এখানে করতে বলেছে এইটা, দেখো আমরা কি জানি, সময় বের করতে গেলে কি, ডিস্টেন্স বাই টাইম, সরি ডিস্টেন্স বাই স্পিড, তাহলে এখানে আমার ডিস্টেন্স পেয়ে গেছি 42, কিন্তু স্পিডটা আমাকে করতে হবে, কার স্পিড, প্রতিকূলে, তাহলে প্রতিকূলে আমার স্পিডটা দরকার, তার জন্য আমরা কি করছি, যে স্থির মাইনাস করলে আমরা পেয়ে যাবো, তাহলে এখানে 6, তাই 6 যদি ভাগ করি কত হবে, 7 ঘন্টা। এই বেসিকগুলো ক্লিয়ার রাখবে, নাহলে কিন্তু ভালো ভালো অঙ্ক করতে গিয়ে প্রবলেমে পড়ে যাবো। আচ্ছা, এই 30টা ছিল, আশা করি সবাই করেছিল, পড়া উচিত এগুলো।